এক হ্যাঁচকা টানে স্নিগ্ধাকে বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। পরনে লাল টুকটুকে বেনারসি মোড়ানো স্নিগ্ধা আপাদমস্তক হলুদের গন্ধে মোমো করছে একেবারে। কয়েক ঘন্টা আগেই আবরারের সহিত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে স্নিগ্ধা। নিজের নামের সাথে আবরারের নাম সারা জীবনের জন্য জুড়ে গিয়েছে তার। তবে এরূপ আকস্মিক ছুঁড়ে ফেলার দরুন খাটের সহিত পায়ে বেঁধে ভীষণ রকম ব্যথা লেগেছে স্নিগ্ধার। তবুও আবরারের ভয়ে মুখ থেকে কোনোরূপ আওয়াজ বের করল না সে। কান্না ভেজা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করে থাকা আবরারের দিকে। স্নিগ্ধা তাকানো মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করালো আবরার। এবার আর নির্বিকার থাকতে পারল না স্নিগ্ধা। ব্যথায় কুঁকিয়ে উঠল সে। কাঁদতে কাঁদতে বলে উঠল, ব্যথা লাগছে, ছাড়ুন। ব্যথা লাগার জন্যেই ধরেছি। দাঁতে দাঁত চেপে বলল, কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি করছি নাকি তুমি করছো? যা হয়েছে চুপচাপ মেনে নাও। মরে গেলেও না। আপনার মতো লোককে নিজের স্বামী বলে কখনোই মেনে নেব না আমি। এবার রাগে আগের থেকেও জোরে স্নিগ্ধার চুল চেপে ধরল আবরার। পুনরায় ব্যথায় কুঁকিয়ে উঠল স্নিগ্ধা। এত জেদ? তুই এখনও আমাকে চিনে উঠতে পারিসনি। এই আবরার ফাহাদ চৌধুরী ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আপনিও আমাকে চেনেন না। গরিব ঘরের মেয়ে হয়েছি বলে ন্যূনতম আত্মসম্মান নেই এটা ভাবতে যাবেন না। তো সব আত্মসম্মান আমার পায়ের কাছে এসে ঠেকবে, বুঝেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ। একটু আগে যে কাজটা করলি বাইরে, সেটা দ্বিতীয়বার করার আর দুঃসাহস দেখাস না। তবে আমার ভয়ানক রূপটাই দেখবি তুই। আজ থেকে আমি আর এই ঘরটাই তোর পৃথিবী। ভুলেও এর বাইরে পা রাখার চেষ্টা করতে চাস না। একেবারে কেটে টুকরো টুকরো করে রেখে দেব। কথাটা বলে আবারও স্নিগ্ধাকে বিছানার উপর ফেলে দিল আবরার। গায়ের পাঞ্জাবির বুকের উপরের দিকের দুটো বোতাম খুলে নিল। তারপর পুনরায় তাকালো স্নিগ্ধার দিকে। উপর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে স্নিগ্ধা। এ পর্যায়ে খানিকটা দয়া অনুভূত হলো আবরারের। বেশ শান্ত সুরে বলে উঠল, চুপচাপ ফ্রেশ হয়ে এসো। রাতের খাবার আমার সাথে খাবে। কথাটা বলা শেষে আর দাঁড়ালো না আবরার। রুম থেকে বেরিয়ে পড়ল। ওদিকে দরজার দিক থেকে চোখ সরিয়ে অনবরত কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। দরজার বাইরে আসতেই সামনে তনয়াকে দেখে দাঁড়িয়ে পড়ল আবরার। পরক্ষণে ভ্রু কুঁচকাল নিজের। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? জবাবে মাথা নিচু করে নিল তনয়া। কি হলো, আড়ি পাচ্ছিলেন? উত্তর দিন। আবরারের বাজখাই ধমকে একেবারে কেঁপে উঠল তনয়া। ভয়ার্ত গলায় কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি কি সত্যি মেয়েটাকে বিয়ে করেছেন? তনয়ের থেকে মুখ ফিরিয়ে হেসে উঠল আবরার, রাগ মিশ্রিত হাসি। আপনি আমাকে প্রশ্ন করছেন? আমার কথার জবাব না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছেন? দারুণ তো। দেখুন, আমি আপনার স্ত্রী। এটা আমার সংসার। সেখানে আপনি একটা মেয়ে নিয়ে এসেছেন। মেয়েটাকে কে বা কী জন্যে এসেছে সেসব আমি জানতে চাইতেই পারি। ও তাই নাকি? বেশ, ঠিক আছে। ওর নাম স্নিগ্ধা, আমার বিবাহিত স্ত্রী, এবং বিয়েটা আজই হয়েছে আমাদের। এখন থেকে এটা ওরও বাড়ি। আশা করছি আর কিছু জানার নেই আপনার। আপনি এরকম কি করে করতে পারেন এক স্ত্রী থাকাকালীন? এই জাস্ট চুপ। হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি যাকে খুশি তাকে আনতে পারি। যদি ইচ্ছে হয় তবে সতীর নিয়ে সংসার করুন, না হলে রাস্তা মাপুন। আই ডোন্ট কেয়ার। সামনে থেকে সরুন এবার। কথাগুলো একদমই শেষ করে তনয়ের দিকে তাকালো আবরার। দু গাল বেয়ে সরল রেখার মতো পানি গড়াচ্ছে তার। এবার প্রচণ্ড বিরক্তি এসে চেপে ধরল আবরারকে। এই এসব ন্যাকা কান্না নিজের রুমে গিয়ে করুন। আমি সরতে বলেছি আপাতত। আই সেড গো। নির্বিকারভাবে কাঁদতে কাঁদতে আবরারের সামনে এসে নিজের ঘরের উদ্দেশ্যে দৌড়ে চলে গেল তনয়া। বিষয়টা একটু প্রভাব ফেলল না আবরারের ওপর। এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল সে। হাতে উঠিয়ে পুরো এক চুমুকে শেষ করে নিল সেটি। ইতোমধ্যেই পকেটের মধ্যে ফোনের রিংটোন বেজে উঠেছে আবরারের। গ্লাসটা রেখে ফোন বের করে সামনে উঁচিয়ে ধরল। স্ক্রিনের নাম্বারটাতে একবার চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে গিয়ে স্নিগ্ধা রুমের দরজা অতি সন্তর্পণে বাইরে থেকে আটকে দিল সে। এবার রিসিভ করে ফোন কানে ঠেকালো আবরার। মুহূর্তেই ওপাশ থেকে ভেসে এলো একজন মধ্যবয়সী পুরুষের ভাঙা গলার আওয়াজ। হ্যালো ছোট সাহেব। জি বলুন। আপনারা কি পৌঁছেছেন সাহেব? না মানে স্নিগ্ধার মা চিন্তা করছিল খুব। হ্যাঁ, কিছুক্ষণ আগেই পৌঁছেছি। আর আপনাদের এত চিন্তা করার কি আছে বলুন তো? মেয়েকে বিয়ে দিয়েছেন, জলে তো ফেলে দেননি। আপনাদের মেয়ে আমার কাছে নিরাপদেই থাকবে।
এবং সব থেকে ভালো থাকবে। সে আমরা জানি সাহেব, তবুও বাবা মায়ের মন তো। আর কিছু বলবেন? জি, মানে একবার যদি মেয়েটার সাথে কথা বলতে পারতাম। আসলে ও প্রথমবার এতটা জার্নি করেছে তো, এসেই ঘুমিয়ে পড়েছে। উঠলে আমি বলবো। ঘুমিয়ে পড়েছে? ও কি খুব কান্নাকাটি করেছিল সাহেব? জি না, কাঁদতে যাবে কেন? ওসব ছাড়ুন। আপনার আর কিছু বলার আছে মজিদ? না সাহেব, নেই। ঠিক আছে, রাখুন তাহলে। লাইন কাটতেই কান থেকে ফোন নামালো মজিদ। মুখের মলিনতা এখনও কাটেনি তার। কলিজা সমতুল্য সন্তানকে শ্বশুরবাড়ি পাঠালে বাবা মায়ের ছটফটানি পৃথিবীর কারোরই বোধগম্য হয় না। মজিদের বিষণ্ণ ভাব দেখে ওনার দিকে এগিয়ে এলেন মিনা। মেয়েটার সাথে কথা হলো? জবাবে পেছন ফিরে তাকালেন মজিদ। পূর্বের থেকেও মলিন হয়ে এসেছে তার মুখমণ্ডল। না। কি বলল? ঘুমিয়ে পড়েছে। ও, হতে পারে। এতটা পথ কখনো যায়নি তো, ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো। মন খারাপ করো না, পরে না হয় কথা বলে নিও। উত্তর দিলেন না মজিদ। আগের মতোই মাথাটাকে নিচু করে রাখলেন। কি ভাবছ? মেয়েটা সুখী হবে তো মিনা? নিশ্চয়ই হবে। রাজপুত্রের মতো মেয়ের জামাই, তার উপরে কত টাকা পয়সার মালিক বলো তো। টাকা দিয়ে কি আর সুখ কেনা যায় বলো? তা হয়তো যায় না, তবে 3 বেলা পেট পুরে খেতে তো পারবে। আমাদের মতো অভাবে তো আর থাকতে হবে না বলো। এবারও চুপ করে রইলেন মজিদ। মেয়েটার মুখটা ভীষণ মনে পড়ছে। যাওয়ার সময় কি কান্নাটাই না করছিল তাকে জড়িয়ে। ভবিষ্যতে আল্লাহ যা করবেন তা ভালোই হবে, এটাই ভরসা এখন। অন্যদিকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে এসেছে স্নিগ্ধার। সকাল থেকে পেটে একটি দানা অবধি পড়েনি তার। পানি খাওয়ার উদ্দেশ্যে বালিশ থেকে মাথা ওঠালো স্নিগ্ধা। তবে কক্ষের কোথাও পানি না দেখে আশাহত হলো সে। তবে সব কিছুর মাঝেও বিছানার পাশে রাখা টেবিলের ওপর একটা ল্যান্ড ফোন দেখতেই এক ক্ষীণ আলোতে চকচক করে উঠল স্নিগ্ধার মুখমণ্ডল। দরফর করে উঠে পড়ল সে। চোখ মুছে ফোন উঠিয়ে কয়েকটা বোতাম চেপে ডায়াল করতে শুরু করলো নিজের বাবার নম্বরে। তবে সে আশাতেও ভাটা পড়ল তার। ফোনের নিচে লাগানো তারটা কাটা খেয়াল করতেই হতাশ হলো স্নিগ্ধা। তার মানে পুরো আটঘাট বেঁধে এখানে আনা হয়েছে তাকে। ধূপ করে হাত থেকে ফোন পড়ে গেল স্নিগ্ধার। চোখের পানিগুলো আবারও সারিবদ্ধ হয়ে পড়তে শুরু করলো। পুনরায় গলা ফাটিয়ে কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। তার মুখ থেকে ক্রমাগত অস্ফুট সুরে বের হতে শুরু করলো, এ তুমি কোথায় আমায় পাঠালে বাবা? সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরল আবরার। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমের সোফার সাথে মাথায় এলিয়ে বসে থাকা তনয়াকে দৃষ্টিগোচর হলো তার। প্রতিদিনকার মতো আজকেও আবরারের জন্য তনয়ের অপেক্ষা করার এই ব্যাপারটা কোনো নতুনত্ব আনেনি। বরাবরের মতোই এতে বিরক্ত বোধ করল আবরার। তার দৃষ্টিতে এটা শুধুমাত্রই আদিক্ষেতা। আবরারের উপস্থিতি টের পেতেই দরফর করে উঠে দাঁড়ালো তনয়া। শাড়ির আঁচলটাকে পিঠের সাথে ভালো করে টেনে নিয়ে ধীর গলায় বলে উঠল, আপনি এসেছেন? যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি টেবিলে। কথাটা বলেই সামনের দিকে এগোতে ধরল তনয়া। তবে 2 পা এগোতেই পেছন থেকে ডেকে উঠল আবরার, শুনুন। আবরারের গলার আওয়াজে বেশ ভালো লাগা কাজ করলো তনয়ার। উৎফুল্ল মন নিয়ে পিছু ফিরল সে। জি। স্নিগ্ধা খেয়েছে কিছু? আবরারের এমন কথায় মলিন হয়ে এলো তনয়ের মুখমণ্ডল। মুখের স্মিত হাসি উবে গেল নিমিষেই। চোখের কোটর ভরে আসা পানিগুলো গড়িয়ে পড়া আটকাতে মাথা নিচু করে নিল সে। কই, বিয়ের 1 বছরে কখনোই তো আবরার জিজ্ঞেস করেনি সে খেয়েছে কিনা। সে তো ভেবেছিল মানুষটাই এমন, মেয়েদের ভালো লাগা খারাপ লাগার মূল্য দিতে জানে না, কিংবা জানে না খেয়াল রাখতে। কিন্তু না, আজ নতুন বউ পেয়েই সব নিয়ম পাল্টে এসেছে। তবে কি সব অনিয়ম তার বেলাতেই ছিল? অন্যদিকে নিজের কথার উত্তর না পেয়ে কপাল কুঁচকে নিল আবরার। কি হলো, কিছু জিজ্ঞেস করেছি আপনাকে? জি শুনেছি। শুনেছেন? উত্তর কে দেবে? আমি জানি না ও খেয়েছে কিনা। তাছাড়া এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কথাটাও বলে দিয়ে আর দাঁড়ালো না তনয়া। উল্টো ঘুরে হাঁটা ধরল সামনের দিকে। মুখের ওপর এমন কাট কাট জবাব পাওয়ায় চোয়াল শক্ত হয়ে এলো আবরারের। এই মেয়ের এত সাহস, তার মানে এমন কথা বলে? তবে এই মুহূর্তে তনয়াকে শিক্ষা দেওয়ার থেকেও স্নিগ্ধার কাছে যাওয়া বেশি জরুরি বলে মনে হলো আবরারের। সেই দুপুর থেকে একবারও তার পরীটাকে দেখা হয়নি যে। দরজা খোলার শব্দ পেয়ে খানিকটা ঘাবড়ে গেল স্নিগ্ধা। চোখ মুছে হকচকানো দৃষ্টি নিক্ষেপ করল সেদিকে। কে এসেছে বোঝার আগেই ঘরের আলো জ্বলে উঠল তার। মুহূর্তে আবরারের মুখটা স্পষ্ট হয়ে এলো তার সামনে।
খাবার ভর্তি প্লেট আর পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ সার্ভেন্ট। লোকটিকে ইশারা করতেই খাবারের ট্রেটা এগিয়ে এসে টেবিলের উপর রেখে দিলেন তিনি। এরপর নতজানুভাবে বেরিয়ে গেলেন রুম থেকে। লোকটি প্রস্থান নিতেই দরজার লক টেনে দিল আবরার। হাসি মুখে এগিয়ে এসে বসল স্নিগ্ধার মুখোমুখি। মুহূর্তে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল স্নিগ্ধা। ব্যাপারটা আবরারের ইগোতে কিঞ্চিত প্রভাব ফেললেও পরক্ষণে রাগকে দমিয়ে হেসে উঠল সে। রাগ করেছ পরি? সারাদিনে তোমার খোঁজ নেইনি বলে? আসলে হুট করে একটা আর্জেন্ট কাজ পড়ায় এতটা ব্যস্ত ছিলাম আজ। তবে এরপর আর এমন হবে না। আবরারের কথায় আগ্রহ দেখালো না স্নিগ্ধা। পূর্বের মতোই মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বসে রইল সে। এবার ওর দিকে আরেকটু এগিয়ে এলো আবরার। ট্রে থেকে খাবারের প্লেট হাতে নিতে নিতে বলতে লাগলো, তোমার নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে। অবশ্য পাওয়ারই কথা, সারাদিনে দাঁতে একটা দানাও কাটুনি তুমি। যদিও এজন্যও আমি দায়ী। আমার তোমার খেয়াল রাখা উচিত ছিল। প্রথম দিন তো, তাই একটু ভুল হয়ে গেল। পরের বার আর এমন হবে না বললাম না। মাংস তরকারির সাথে ভাত মেখে এবার স্নিগ্ধার সামনে উঁচিয়ে ধরল আবরার। নাও, খেয়ে নাও। দ্বিরুক্তি দেখালো না স্নিগ্ধা। যেখানে আবরারকে দেখা মাত্রই রাগে শরীর জ্বলছে তার, সেখানে সেই লোকের হাতে খাবার খেতেও ঘৃণা অনুভূত হচ্ছে। কি হলো পরি? খাবার ধরে আছি তো, খাও। দেখো, আমিও এখন অবধি খাইনি। ভেবেছি এক প্লেটে খাবো দুজন। ভালোবাসা বাড়বে এতে, বুঝলে? এবার যেন মুহূর্তেই তেতে উঠল স্নিগ্ধা। এক ধাক্কায় আবরারের হাতের ফাঁদ ফেলে দিল মেঝেতে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আপনার আর আমার মধ্যে কখনো ভালোবাসা হতেই পারে না। আপনি একটা মিথ্যাবাদী। আর পুরোটা শেষ করার আগেই রাগে বাম হাত দিয়ে স্নিগ্ধার চোয়াল চেপে ধরল আবরার। তোর এত বড় স্পর্ধা! তুই আবরার ফাহাদ চৌধুরীর হাতের খাবার ফেলে দিস? দাঁতে দাঁত চেপে বলল। আবরারের হাত ছাড়াতে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে যাচ্ছে স্নিগ্ধা। ব্যথায় গাল যেন ছিঁড়ে যাচ্ছে তার। তবুও কোনো রকম মুখ থেকে মৃদু আওয়াজ বের করে বলে উঠল, লাগছে, ছাড়ুন আমায়। স্নিগ্ধার মুখের ভঙ্গিমা দেখে হাত সরিয়ে নিল আবরার। চোখ বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিয়ে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো খানিকক্ষণ। এরপর শান্ত সুরে বলে উঠল, দেখো, আমাকে রাগিও না। চুপচাপ খেয়ে নাও। আমি আপনার হাতে খাবো না। আরেকবার বলবো পরি, হাঁ করো। এবারও আগের মতো একইভাবে বসে রইল স্নিগ্ধা। উঠে এসে আবারও স্নিগ্ধার গাল জোরে চেপে ধরল আবরার। এবার জোরপূর্বক স্নিগ্ধার মুখকে হাঁ করিয়ে অন্য হাত দিয়ে এক লোকমা খাবার পুড়ে দিল সেখানে। খাবার মুখে পুড়ে দিয়ে এসে আবার নিজের জায়গায় বসে পড়ল আবরার। ফোঁস করে এক নিঃশ্বাস নিয়ে পুনরায় খাবার মাখায় মনোযোগ দিল সে। খাবার চিবুতে থাকা অবস্থাতেই ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধা। কাঁদতে কাঁদতে একদিনে চোখের নিচে চামড়া ছিলে গিয়েছে তার, যার দরুন এক ফোঁটা নোনা অশ্রু গড়াতেই জ্বলে উঠল জায়গাটিতে। তবু এমন ব্যথা বড়ই ক্ষীণ মনে হলো স্নিগ্ধার। অন্তত যে রক্তক্ষরণ তার ভেতরে হচ্ছে তার তুলনায় এ যে কিছুই নয়। তবে এবার নির্বিকার থেকে বেশ শান্তভাবে খেয়ে নিতে শুরু করলো স্নিগ্ধা। এদিকে এক লোকমা তাকে খাওয়াচ্ছে আবরার, তো অন্য লোকমা নিজে খেয়ে নিচ্ছে। খাওয়ার শেষে অনেক যত্ন নিয়ে নিজের হাত দিয়ে স্নিগ্ধার মুখটাকে মুছিয়েও দিল আবরার। কি লক্ষ্মী মেয়ের মতো খাবার খেলে। এরকমটা শুরুতে করলেই পারতে। কেন বারবার ইচ্ছে করে আমায় রাগাও বলো তো? জবাব দিল না স্নিগ্ধা। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। পুনরায় আবরার নিজে থেকেই বলে উঠল, খাওয়া শেষ, ঘুমিয়ে পড়ো এবার। ঝুঁকে এসে স্নিগ্ধার কপালে চুমু এঁকে দিল আবরার। এতে যেন ঘৃণায় তেতো হয়ে এলো স্নিগ্ধার পুরো শরীর। তবুও বিন্দু মাত্র প্রকাশ করল না সে। প্রকাশ করলেই কোন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানে। স্নিগ্ধাকে শুইয়ে দিয়ে বুক সমান কাঁথা টেনে দিল আবরার। মুচকে এসে রুমের আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সে। তবে এবারও দরজাটা বাইরে থেকেই টেনে দিয়েছে আবরার। আবরার বেরিয়ে যেতেই স্বস্তির এক নিঃশ্বাস নিল স্নিগ্ধা। যাক, লোকটা এ রুমে শোবে না আজ, এটাই নিশ্চিন্তের। একটা দিন অন্তত বেঁচে গেল পশুর আক্রমণ থেকে। নিজের রুমে এসে তাড়াহুড়ো করে বিছানায় শুয়ে পড়ল তনয়া। চোখের পানি বাদ মানছে না তার। এতক্ষণ আবরার আর স্নিগ্ধার ঘটে যাওয়া সব কর্মকাণ্ডই লুকিয়ে লুকিয়ে দেখছিল সে স্নিগ্ধা রুমের জানলা দিয়ে। আবরার কত যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল মেয়েটাকে। আজ অবধি এর তিল পরিমাণ যত্ন তাকে করেনি। আর মেয়েটা কত বড় বোকা যে ভালোবাসা পাওয়ার জন্য সে নিজে ছটফট করছে, সে ভালোবাসা পেয়েও পায়ে ঠেলছে ওই মেয়ে। এটাই বুঝি ভাগ্য। কেউ চেয়েও পায় না, আর
কেউ পেয়েও সেটা চায় না। ভাবতে হেসে উঠল তনয়া। ততক্ষণে রুমে প্রবেশ করেছে আবরার। উপস্থিতি টের পেতে চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে রইল তনয়া। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে চুপচাপ তনয়ার পাশে এসে শুয়ে পড়ল আবরার। প্রচণ্ড শীতেও এসির হিম বাতাস উপভোগ করা তার অন্যতম অভ্যাস বলা যায়। টান টান হয়ে ওপরের দিকে মুখ করে শুয়ে রইল আবরার। পাশে ঘুমিয়ে থাকা তনয়ার দিকে ভ্রু কুঁচকে তাকালো একবার। তনয়ার চোখের পাতা কাঁপতে দেখে বুঝতে পারল ঘুমোয়নি তনয়া, ঘুমের ভান করছে মাত্র। বিষয়টাতে বেশ মজা উপভোগ করলো আবরার। বলে উঠল, আমি জানি আপনি ঘুমোননি। এ পর্যায়ে চট করে চোখ খুলল তনয়া। হয়তোবা ধরা পড়েছে সে। আবরারের কথার জবাবে তার ভীষণ বলতে ইচ্ছে করলো, যার কপালে সতীন এসেছে তার কি আর ঘুম আসে? তবুও মনের ইচ্ছেকে দমিয়ে নিল তনয়া। বলল, না ঘুমোয়নি। কিছু বলবেন? হ্যাঁ, অকারণে তো আর আপনাকে ডাকেনি এভাবে। তাও ঠিক, মলিন হেসে বলল। বলুন, কি বলবেন? এবার থেকে একা ঘুমানোর অভ্যেস করে নিন। কেন? কাল থেকে ও ঘরে থাকবো আমি, আমার স্ত্রীর সাথে। এরূপ কথায় বুকের মধ্যে ধক করে উঠল তনয়ের। গলার মধ্যে দলা পাকানো কান্নাগুলো উপচে আসতে শুরু করলো। শেষমেশেও তার কপালে এ ছিল। যদিও আবরারের রাগকে ভীষণ ভয় লাগে তনয়ের, তবুও সাহস করে বলেই উঠল, ওই মেয়েটা আপনার স্ত্রী হলে আমি কি? আপনিও আমার স্ত্রী। একই সাথে দুজন স্ত্রীকে বর্তমান রাখতে লজ্জা করে না আপনার? তনয়ের কথায় চোখের বর্ণ লাল হয়ে এলো আবরারের। চোখ পাকিয়ে তনয়ার মুখের দিকে তাকালো। শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, আপনি আমাকে এ কথা বলার সাহস পান কি করে? তনয়া স্মিত হেসে বলল, সাহস নিয়ে পরে ভাববেন না হয়। প্রশ্নের উত্তর তো নেই আপনার কাছে, তাই না? এ পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে ধিক্কারমূলক হেসে উঠল আবরার। আছে, অবশ্যই আছে, কিন্তু আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তবে অবাক হচ্ছে যে মেয়ে আগে আমার সামনে ঠিকঠাক দাঁড়াতে পারতো না, আজকাল একটু বেশি মুখে বুলি ফুটেছে তার। ভুলেও আমার মুখের উপর এত সাহসিকতা দেখাতে যাবেন না তনয়া, পরিণাম ভালো হবে না। কথাটা বলে উল্টো ঘুরে গেল আবরার। আর ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠল তনয়া। কান্নার শব্দ কানে আসতেই তেতে উঠল আবরার। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল, আমার ঘুম পাচ্ছে, কোনো রকম আওয়াজ যেন না হয়। তনয়াও এবার উল্টো ঘুরে গেল। কান্না তো থামছেই না তার, তবুও মুখ থেকে বেরিয়ে আসা আওয়াজগুলো আটকাতে শাড়ির আঁচলে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে রইল সে। কোন অপরাধের কারণে এত জঘন্য শাস্তি পাচ্ছে সে? বিয়ের 1 বছরের মাথাতেই সতীন সমেত ঘর করতে হচ্ছে। এটাই তবে ভাগ্যের লিখন? সব ভালোবাসা তার ফিকে হয়ে গেল। আজ যখন আবরার স্নিগ্ধা সমেত বাড়ির দোরগোড়ায় হাজির হয়, তখন এক মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হচ্ছিল তার। কিন্তু একটা বারের জন্য তখন আবরারকে সে প্রশ্ন করতে পারেনি, আচ্ছা সে কি কোনো অংশে কম পড়ে গেল, রূপে কিংবা গুণে? হ্যাঁ, মেনে নেওয়া যায় স্নিগ্ধা মেয়েটা সুন্দরী, তাই বলে 1 বছরেই স্বামীর মন বদলে এলো তার? এতদিন আবরারকে বদমেজাজি রাগী মনে হলেও আজকের পর তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠছে মনে। অথচ বিয়ের সময় তার বাবা বলেছিলেন এমন হীরের টুকরো ছেলে দুটো হয় না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। কান্নার শব্দ বাইরে না এলেও অনবরত খাট কেঁপে ওঠায় আবরারের বুঝতে অসুবিধা হলো না যে তনয়া কাঁদছে। এ পর্যায়ে একটু হলেও খারাপ লাগা কাজ করলো তার মধ্যে। মেয়েটা তো তার জন্যই কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে তার কি করণীয়? তনয়ের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই, যার আকাশচুম্বী আছে স্নিগ্ধার জন্যে। তাই তনয়ার কান্নায় পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে শুরু করলো আবরার। বিপত্তি বাঁধল এখানেও। চোখের পাতা এক করতে স্নিগ্ধার মুখটা ভেসে উঠল সামনে। ঝলমলে রোদে উপচে পড়া উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। হালকা ঝুঁকে ঝুঁকে ভেজা লম্বা চুলগুলোকে গামছা দিয়ে মুছছে। মুখে লেগে আছে সামান্য হাসি। হলুদ বর্ণের আলোতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক বিশেষ অংশ। স্নিগ্ধার এমন স্নিগ্ধরূপে ঘায়েল হয়েই তো আগে পিছে কোনো কিছুর তোয়াক্কা করেনি সে। সম্পূর্ণ নিজের করে নিয়েছে পরীকে। হ্যাঁ, স্নিগ্ধা তো তার পরী, যদিও পুরোটা বশ মানেনি, তবে মেনে যাবে শীঘ্রই। স্নিগ্ধার কথা মাথায় আসতে চট করে শোয়া থেকে উঠে বসল আবরার। গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আওয়াজ পেয়ে মাথা তুলল তনয়া। আবরারকে দরজা দিয়ে বেরোতে দেখে ভাবল হয়তো পানি খেতে উঠেছে।
পরক্ষণে বেড সাইড টেবিলে জগ ভর্তি পানি খেয়াল করতে বুঝতে পারল তার ধারণা ভুল। হয়তোবা আবরার স্নিগ্ধার কাছে যাচ্ছে। হয়তোবা কি, যাচ্ছেই তো। এবার কান্না আগে থেকে কয়েক গুণ বেড়ে গেল তনয়ার। রাগে দুঃখে নিজের হাত নিজেই কামড়ে ধরল। খুব সকালবেলা রোদের আলো চোখে পড়তে নড়ে উঠল স্নিগ্ধা। আস্তে আস্তে চোখ খুলল। রুমের চারিদিকে চোখ বোলাতে বোধগম্য হলো তার গতকাল বদলে যাওয়া নিয়তির কথা। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে এলো স্নিগ্ধার। তবে পাশ ফিরতে ভয় লাফিয়ে উঠল। আবরার গভীর ঘুমে আচ্ছন্ন। এভাবে আবরারকে তার সাথে একই বিছানায় একই ব্ল্যাঙ্কেটের তলায় দেখতেই দম আটকে এলো স্নিগ্ধার। যতটা মনে পড়ছে কাল রাতে তো আবরার তাকে শুয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল, তবে এখানে কিভাবে? কোনোভাবে তাকে ঘুমন্ত পেয়ে লোকটা ফায়দা নিতে এসেছিল কি? স্নিগ্ধার ভাবনার মাঝে ঘুম ভেঙে গেল আবরারের। চোখ মেলে স্নিগ্ধাকে নিজের দিকে এমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভ্রুকুটি করল। কি হয়েছে পরি, এত ঘাবড়ে আছো কেন? আপনি এই রুমে কী করছেন? কাপা গলায় বলল। আবরারের নিরুদ্বেগ উত্তর। ঘুমোচ্ছি, দেখতেই তো পাচ্ছ। আপনি তো চলে গিয়েছিলেন তাই না? আবরার বলল, হ্যাঁ গিয়েছিলাম, তাই বলে কি আসতে পারি না? এমনিতেও এটা তোমার আর আমার রুম, তাই আমি যখন খুশি তখন আসব। স্নিগ্ধা চেতে বলল, না, আপনি যখন তখন আসতে পারেন না। আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা ভিত্তিহীন। আবরার খুব শান্তভাবে বলল, চিল্লেও না পরি, কানে লাগছে। সকাল সকাল আমার রাগ দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে বুঝি? দেখো, তোমার এরকম কোনো ইচ্ছে থাকলেও আই অ্যাম সরি, কারণ নাও আই অ্যাম ইন এ ভেরি রোমান্টিক মুড। কথাটা বলেই স্নিগ্ধার হাতে টান মারল আবরার। ফলস্বরূপ আবরারের বুকের ওপর এসে পড়ল স্নিগ্ধা। মুহূর্তেই ছোটাছুটি শুরু করলো। ছাড়ুন আমাকে, ছাড়ুন, আপনি আমাকে ছোবেন না। স্নিগ্ধার কথায় পাত্তা না দিয়ে ওর গলার নিচে নিজের নাক ঘষল আবরার। মৃদু সুরে বলল, আমি ছোব না তো কে ছবি? ওই বুড়োটা যার বউ হওয়ার কথা ছিল তোমার। কথাটা বলেই শব্দ করে হেসে উঠল আবরার। মুহূর্তের আগে গিজ গিজ করে উঠল স্নিগ্ধার পুরো শরীর। গুমুট গলায় বলল, আপনার বউ হওয়ার থেকে ওটাই ভালো ছিল, অন্তত সতী নিয়ে ঘর করতে হতো না সেখানে। এ পর্যায়ে আবরার কিছু বলতে নিতে ধরলেও দরজায় করাঘাতের শব্দ কানে আসতেই থেমে গেল সে। হাত খানিকটা ঢিলে করতেই ধরফর করে ওর বুক থেকে সরে গেল স্নিগ্ধা। আবরার বিছানা থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে ওপাশের সার্ভেন্টকে দেখে ভ্রু কুঁচকাল। কী হয়েছে? মকবুল নম্রভাবে বলল, স্যার, বড় ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন যে খাবার টেবিলে খাবেন নাকি এখানেই দিয়ে যাব। এই সময় এমন প্রশ্ন পছন্দ হলো না আবরারের। দাঁত চিবিয়ে বলল, আমি চেয়েছি খাবার। এত আগবাড়ি আমাকে খাবার খাওয়াতে বলা হয়নি তোমাদের। যাও গিয়ে কাজ করো নিজেদের, ইডিয়েট। শেষের কথাগুলো ধমকে বলল আবরার। মকবুল কেঁপে উঠল। অন্যদিকে দ্রুত পায়ে এগিয়ে আবরারের পাশে এসে দাঁড়ালো স্নিগ্ধা। নাক মুখ কুঁচকে বলল, আপনি ওনাকে এভাবে বকছেন কেন? উনি তো সেটাই করবেন যা ওনাকে বলা হবে। গরিবদের কি মানুষ বলে ভাবেন না আপনি? টাকা আছে বলে যা খুশি। আবরার চোখ রাঙিয়ে বলল, চুপ, তোমাকে এত কথা বলতে কে বলেছে? যাও ভেতরে যাও। আর তুমি দাঁড়িয়ে মজা দেখছো? জাস্ট গো। মকবুলের দিকে তাকিয়ে বলল, সরি স্যার। শক্ত চোয়াল নিয়ে দরজা আটকালো আবরার। দাঁতের সাথে দাঁত চিবিয়ে বিছানার ওপর বসে পড়ল স্নিগ্ধা। এই লোক আস্ত বদ, তাতে কোনো সন্দেহ নেই। কিছুতেই এর সাথে সংসার করা সম্ভব নয়। যে করে হোক এই বাড়ি থেকে তাকে পালাতে হবে, যে করেই হোক। আবরার আলমারি থেকে শার্ট বের করতে করতে স্নিগ্ধাকে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাঠাতে বলছি। আবরারের কথায় চোখ উঠিয়ে তাকালো স্নিগ্ধা। হঠাৎই কোমল কণ্ঠে বলল, সারাদিন কি এই রুমেই বন্দি রাখবেন আমায়? দম বন্ধ হয়ে আসছে আমার। অন্তত রুমের বাইরে বের হতে দিন একটু। স্নিগ্ধার কথায় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। একটু ভেবে বলল, ঠিক আছে, তবে গতকালকের মতো কোনো বেয়াদবি করলে পরিণতি ভালো হবে না। স্নিগ্ধা চট করে গম্ভীর মুখে বলল, করব না। গুড, যাও এবার। আবরার আর স্নিগ্ধার খাবারের সময় সামনে আসেনি তনয়া। পর্দার আড়ালে দাঁড়িয়ে ওদের দেখছিল সে। স্নিগ্ধার ভেজা চুলগুলোর দিকেই বেশি মনোযোগ ছিল তনয়ার। স্নিগ্ধার চুল থেকে টপ টপ করে পানি ঝরতে দেখে বহু কষ্টে ঠোঁট কামড়ে কান্না আটকে নিয়েছিল নিজের। বিয়ের পরের দিন কোনো মেয়ের ভেজা চুলের মানে বোঝা দুঃসাধ্য কিছু নয়। এই সুখ তার প্রাপ্য, একমাত্র তার। অথচ আপনার আজ তার পরিণতি কি করুণ করে তুলেছে। এখন থেকে প্রত্যেকটা রাত হয়তো বালিশ ভিজিয়ে ঘুমোতে হবে। চোখের সামনে দেখতে হবে তার স্বামীর অন্য নারীর সাথে সাজানো সংসার। আবরার কাজে বেরিয়েছে। এই ফাঁকে বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছে স্নিগ্ধা।
আবরারকে অনেক মিনতি করে আজ আর তাকে রুমে আটকে রেখে তালা দেয়নি সে। বাড়িটা ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ নিয়ে স্নিগ্ধার হাসিও পাচ্ছে অবশ্য। বোকা লোকটা তো আর জানে না সে কেন এভাবে ঘুরে দেখতে চাইছিল। তবে এত বড় বাড়ি জীবনে এই প্রথমবার দেখল স্নিগ্ধা। কোনো রাজপ্রাসাদের তুলনায় এটি কম কিছু নয়। কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গা থেকে শেষ হয়েছে বুঝে ওঠা মুশকিল। তার উপরে বাড়িতে এত লোকজন। এরকম হলে সে পালাবে কি করে? এরকম ঘর জীবনে প্রথম দেখছো তাই না? কথাটা শুনতেই পেছন ফিরে তাকালো স্নিগ্ধা। তনয়া দাঁড়িয়ে আছে শক্ত মুখে। স্নিগ্ধা তনয়াকে কালই দেখেছে। ইনি আবরারের প্রথম স্ত্রী, কিন্তু এখানে আশা করেনি। ভ্রু কুঁচকে বলল, আপনি? জবাবে তনয়া একটু এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার মুখোমুখি। চেহারায় দাম্ভিকতা এনে বলল, আমার বাড়িতে আমিই তো থাকবো, তাই নয় কি? হ্যাঁ, সে তো অবশ্যই। মাথা নিচু করল স্নিগ্ধা। অন্যদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাত মস্তক স্নিগ্ধাকে ভালোভাবে দেখল তনয়া। কি দিয়ে ভোলালে আবরারকে? চট করে তাকালো স্নিগ্ধা। বুঝে উঠল না। মানে? তনয়া ক্ষিপ্ত সরে বলল, ন্যাকামো করো না। তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। কি দিয়ে ভুলিয়েছ আমার স্বামীকে? রূপ, তাই না? মাথা ঘুরিয়ে দিয়েছ একেবারে। যেরকমটা এত টাকা পয়সা দেখে তোমার মাথা ঘুরে গিয়েছে, ঠিক সেরকম। স্নিগ্ধা শান্তভাবে বলল, এসব আপনি কি বলছেন? আমি তো... হাত উঁচু করে থামালো তনয়া। চুপ করো। তোমার জন্য এই প্রথমবার আমার স্বামী আমাকে রেখে অন্য ঘরে ঘুমিয়েছে। আচ্ছা, তোমার লজ্জা করেনি একটা বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে? মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের সংসার ভাঙতে বিবেক একটুও বাধ্য না তোমার? তনয়ের কণ্ঠে ঝরে পড়ছে রাগ, স্নিগ্ধার প্রতি ক্রুদ্ধতা। স্নিগ্ধা এবারেও শান্তভাবে বলল, দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে হয় বলবেন, কিন্তু তার আগে আমার পুরো কথাটা তো শুনুন। তনয় প্রকুচকে বলল, কি শুনবো তোমার মতো একটা নোংরা মেয়ের মুখ থেকে? যে মেয়ে অর্থ সম্পত্তির লোভে সতীন দেখেও সেই সংসারে আসে? আপনি ভুল ভাবছেন। আমি সত্যিই জানতাম না যে উনি বিবাহিত। উনিই ঠকিয়ে বিয়ে করেছেন আমায়। মিথ্যা বলেছেন। কথার এই পর্যায়ে স্নিগ্ধার গালে ঠাস করে এক চর বসালো তনয়া। পারলে এই মেয়েকে এক্ষুনি মাটিতে পুঁতে দিত। স্নিগ্ধা স্তব্ধ। গালে হাত দিয়ে তনয়ার দিকে নির্বিকার চোখে তাকালো। চোখ দিয়ে গড়াচ্ছে ঠান্ডা অশ্রু। উদাস মুখে ভাবল, সব অপমান কি সবসময় কেবল গরিবদের জন্যই? তোমার গালে এই দাগ কিসের? আবরারের চোখে মুখে উদ্বিগ্নতা। স্নিগ্ধার ফর্সা গালে 5 আঙ্গুলের স্পষ্ট ছাপ। বাড়ি ফিরে স্নিগ্ধার এমন চেহারায় অস্থিরতা কয়েকশো গুণ। স্নিগ্ধা উত্তর দিল না। উল্টে নিজের থেকে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কয়েক কদম পিছিয়ে গেল আবরার। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার পুরো মনোযোগ লেগে আছে স্নিগ্ধার ফর্সা গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে আবরারকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিল স্নিগ্ধা। আজ তনয়া তাকে মেরেছে, এ নিয়ে তনয়ের উপর তার বিন্দুমাত্র ক্ষোভ নেই। হ্যাঁ, আছে ঘৃণা, আর তার পুরোটাই এই নিকৃষ্ট লোকটার ওপর। স্নিগ্ধা থেকে উত্তর না পেয়ে এগিয়ে এসে ওর 2 বাহু চেপে ধরল আবরার। বেশ ব্যতিব্যস্ত হয়ে বলল, কে মেরেছে তোমায়? কি হলো পরি, বলো, কে গায়ে হাত তুলেছে তোমার? এবারও আবরারের হাত ছাড়া মারল স্নিগ্ধা। ক্রুদ্ধ গলায় বলল, যে মেরেছে মেরেছে, তাতে আপনার কি? আমার কি মানে? তুমি আমার বউ, তোমার গায়ে একটা টোকাও পড়তে দিতে পারি না আমি। বলো, কে মেরেছে তোমায়? কার এত স্পর্ধা? দৃঢ় গলা জবাব দেয় আবরার। আবরারের এমন উদ্গ্রীবতা দেখে স্ফীত হাসল স্নিগ্ধা। কি বলছে এই লোক? একটা টোকাও পড়তে দেবে না? অথচ কাল থেকে তার উপরে প্রত্যেকটা নির্যাতন নিজ হাতে করেছে লোকটা। খারাপ যা কিছু ঘটছে তার সব কিছুর জন্যই দায়ী এই লোক। স্নিগ্ধার চুপ থাকার প্রেক্ষিতে ডান ভ্রু নাচালো আবরার। কি হলো পরি, উত্তর দাও। আবরারের সামনে থেকে উল্টো ঘুরে গেল স্নিগ্ধা। ভাঙা গলায় বলল, যেই মারুক বলবো না আমি, শুধু একটু শুনে রাখুন, আজ এর জন্যেও আপনিই দায়ী। স্নিগ্ধার কথায় আবরারের বুঝতে অসুবিধে হলো না এটা তনয়ের কাজ। ভাবতে জল শক্ত হয়ে এলো এবার আবরারের। এত বড় স্পর্ধা ওই মেয়ের! স্নিগ্ধাকে পেছনে রেখে এই রুম থেকে একইভাবে দরজা টেনে বেরিয়ে গেল আবরার। আর উল্টো ঘুরে থাকা অবস্থাতেই হতাশভাবে বাইরের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। তনয়া! রুমে আবরারের অগোছালো কাপড় ভাঁজ করছিল তনয়া। আবরারের আওয়াজ পেতেই পিছু ফিরল সে। দরজা থেকে সরে কামরার ভেতরে এসে দাঁড়ালো আবরার।
আবরারের রক্তিম চোখ নজরে আসতেই তনয়ের বোধগম্য হলো আবরার রেগে আছে, কিন্তু আজকের রাগের কারণ সম্পর্কে অবগত না থাকায় সেসব নিয়ে না ভেবে তনয়া ঠোঁটে সামান্য হাসি এলিয়ে বলল, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। এগিয়ে এসে তনয়ার সামনে দাঁড়ালো আবরার। কোমরে হাত ঠেকিয়ে বলল, আপনি স্নিগ্ধার গায়ে হাত তুলেছেন? প্রশ্ন শুনে বিস্ময়ের সাথে চোখ কপালে উঠে এলো তনয়ের। তার মানে এই মেয়ে কান ভাঙিয়েছে তার স্বামীর, তাও অফিস থেকে ফিরতে না ফিরতেই। তনয়াকে চুপ দেখে আবরার কপাল কুঁচকে বলে উঠল, কি হলো, কিছু জিজ্ঞেস করছি আপনাকে? খানিকটা ঘাবড়ালো তনয়া। কোনো রূপ নিজেকে সামলে স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। রাগ হলো আবরার পুনরায় শান্তভাবে জিজ্ঞেস করে, কেন মেরেছেন? হাতের কাপড় রেখে আবরারের দিকে তাকায় তনয়া। স্থির দৃষ্টিতে দৃঢ় গলায় বলে ওঠে, মেরেছি, বেশ করেছি, আরও মারবো আমি। দরকার পড়লে মারতে মারতে শেষ করে ফেলবো ওই মেয়েকে। ও আমার সংসার ভাঙতে এসেছে, কেড়ে নিচ্ছে আপনাকে আমার থেকে আবরার। কথাগুলো এতটাই জোরালোভাবে বলল তনয়া যে ক্রোধে এবার তনয়ার গলা চেপে দেয়ালের সাথে ঠেসে ধরল আবরার। মুহূর্তেই শ্বাস আটকে ছটফট করতে শুরু করলো তনয়া। হাত দিয়ে ঠেলে বৃথা চেষ্টা করতে লাগলো আবরারের হাত সরাতে। আরেকবার এই কথা উচ্চারণ করলে আপনার জিভ টেনে ছিঁড়ে নেব আমি। দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে কথাগুলো বলে তনয়াকে এক ধাক্কা বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। সাথে সাথে গলায় হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে শুরু করলো তনয়া। সাদা দেয়ালের দিক থেকে ঘাড় বাঁকিয়ে তনয়ার দিকে ফিরে তাকালো আবরার। বরফ কণ্ঠে বলল, আমি আপনার কোনো দিন ছিলামই না তনয়া, সেটা আপনি খুব ভালো করে জানেন। একটা ভিত্তিহীন সম্পর্কের দোহাই দিয়ে আরেকটা নির্দোষ মেয়ের উপর অত্যাচার করার অজুহাত খুঁজবেন না। আমার পক্ষে আপনাকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আবরারের শেষের কথায় ধরফরিয়ে উঠে পড়ল তনয়া। দু হাত দিয়ে আবরারের শার্টের কলার চেপে ধরল। আবরারের চোখের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বেশ উদ্বেগ নিয়ে বলল, আপনি কেন আমাকে ভালোবাসেন না আবরার? কেন? কি কমতি আছে আমার মধ্যে? আমি তো আপনার মন পাওয়ার জন্য সব করছি। ভবিষ্যতেও আপনি যা বলবেন আমি ঠিক তাই তাই করব। মেনে নিন না আমাকে আপনার স্ত্রী বলে, প্লিজ আবরার। তনয়ার দিকে শক্ত চোখ মুখে তাকিয়ে নিজের কলার থেকে ওর হাত ছাড়িয়ে নিল আবরার। এবার অন্যদিকে তাকিয়ে বলল, সেটা অসম্ভব। উত্তরে তেতে উঠল তনয়া। গলার স্বর বড় হয়ে এলো তার। সম্ভব, সব সম্ভব, আপনি চাইলেই সম্ভব। আপনি যদি একজন মালির মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পারেন, তবে আমাকে কেন ভালোবাসতে পারবেন না? আমি তো। হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। বলল, আমি জানি আপনি কার মেয়ে, আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে স্নিগ্ধার কথা যখন তুললেনি তখন বলেই ফেলি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই ও আমার সব কিছু। কিন্তু আপনাকে আমি বিয়ে করলেও বিয়েতে ভালোবাসা ছিল না। হতবাক হয়ে আবরারের মুখের দিকে তাকিয়ে রইল তনয়া। ফিচেল গলায় বলল, এতদিনে এক ফোঁটাও ভালোবাসেননি আমায়? গম্ভীর মুখে জবাব দেয় আবরার, না। তনয়া আবার জিজ্ঞেস করে ওঠে, আপনার জীবনে আমার কোনো জায়গা নেই? না। একইভাবে উত্তর দেয় আবরার। দুপা পিছিয়ে যায় তনয়া। তনয়ার মুখ দেখে আবরারের খারাপ লাগা কাজ করার প্রেক্ষিতে বিষয়টা এড়াতে রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে হাঁটা ধরে সে। দরজা অবধি আসতেই পেছন থেকে তনয়া বিদ্রুপ করে বলে ওঠে, এত ভালোবাসা দেখাচ্ছেন, অথচ সেই মেয়ে তো আপনাকে তিল পরিমাণ সম্মানও দেখায় না আবরার। মুচকে এসে তনয়ার দিকে ফিরে তাকালো আবরার। শান্ত সুরে জবাব দিল, সত্যিটা জানার পর হয়তো বাসবে। মুহূর্তে শীতল হয়ে এলো তনয়ের হাত পা। চোখে মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট ফুটে উঠল। বেশ উদ্বেগ নিয়ে বলল, সেটা আমি কোনো দিনও হতে দেব না। আমি ওকে কিছুতেই আপনার ওপর ভাগ বসাতে দেব না আবরার। আপনি শুধুই আমার। তনয়াকে পুনরায় কিছু বলার প্রত্যাশায় দাঁত চিবিয়ে ওর দিকে এগিয়ে গেল আবরার। ভয়ে পিছিয়ে গিয়ে মাথা নিচু করে নিল তনয়া। তনয়ার ভীতিকর চেহারা দেখে থেমে গেল আবরার। চোখ বন্ধ করে ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এরপর তনয়ার মুখের দিকে তাকিয়ে বেশ শান্ত সুরে বলল, দেখুন, আজ অবধি আপনাকে কখনো অসম্মান করিনি, আমি করতে চাইও না। তাই ভালো হবে নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। এই বাড়িতে ইচ্ছে মতো থাকুন, ঘুরুন ফিরুন, শপিং করুন, যা খুশি আপনি করতে পারবেন, আমি কিচ্ছু বলতেও আসবো না। কিন্তু এটুকু বলে থামল আবরার। তনয়ার সামনে ডান হাতের তর্জনী আঙ্গুল উঁচিয়ে শাসানো সরে বলল, কিন্তু আমার স্নিগ্ধার দিকে ভুল করেও চোখ তুলে তাকাবেন না। ফল খুব খারাপ হবে তনয়া, আই প্রমিস। কথাগুলো বলে দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল আবরার। তীব্র রাগ, দুঃখ আর ক্ষোভের বশবর্তী হয়ে পা দিয়ে কাঠের সেন্টার টেবিলের কোণায় এক লাথি মারল তনয়া।
ধূপ করে বসে পড়ল চেয়ারে। বহু প্রতীক্ষার পরে সে স্বামীর সংসার হাতে পেয়েছে, তা কিভাবে হাতছাড়া হতে দেবে? আবরারের যাওয়ার দিকে তাকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছল তনয়া। কণ্ঠে প্রগাঢ়তা আর ক্রোধ নিয়ে বলতে শুরু করলো, এত সহজে কি করে ওই মেয়েকে আমি ছেড়ে দেবো আবরার? ওর জন্যে আজ তুমি আমার গায়ে প্রথমবার হাত তুললে, ও শেষ আমি দেখিয়েই ছাড়ব। জোর করে স্নিগ্ধাকে বুকের মধ্যে নিয়ে আদশা হয়ে আছে আবরার। প্রবল অস্বস্তি আর রাগে ছেয়ে যাচ্ছে স্নিগ্ধার শরীরে। তবুও আবরারের শক্তির সাথে হার মেনে চুপচাপ মাথা ঠেকিয়ে বসে আছে সে। আবরার একবার হাত ঢিলে করলে ছুট লাগাবে সেই সুযোগের অপেক্ষায় স্নিগ্ধা, কিন্তু হচ্ছে তার বিপরীত। আবরার নিজের বুকের সাথে এতটাই শক্ত করে তাকে চেপে ধরেছে যে নিঃশ্বাস নেওয়াই দুঃসাধ্য এখন। স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে এলো আবরার। গুমট পরিবেশ কাটল আবরারের ফিসফিস আওয়াজে। জানো পরি, তোমাকে প্রথম আমি কোথায় দেখেছিলাম? উত্তর দিল না স্নিগ্ধা। জবাবে আবরার নিজেই বলল, তোমাদের উঠোনে। তুমি তোমার ভেজা চুল মুছছিলে তখন। আমি গাড়ি করে যাচ্ছিলাম, হুট করে মনে হলো কি জানো, একটা জলজ্যান্ত পরী দাঁড়িয়ে আছে ওখানে। চট করে গাড়ি ব্রেক কষেছিলাম আমি। গভীরভাবে দেখছিলাম তোমাকে। কি সুন্দর তুমি, একেবারে হুরের মতো। প্রথম দিকে বিরক্ত হলেও কথার এ পর্যায়ে আর চুপ থাকতে পারল না স্নিগ্ধা। বেশ ক্ষিপ্ত সুরে বলল, এরপরে আমার থেকেও সুন্দরী কাউকে পেলে তাকে বিয়ে করে নেবেন, তাই না? অবশ্য আপনি পারবেনও। আপনার প্রতি এই বিষয়ে আমার পুরো বিশ্বাস আছে। চরিত্রহীন লোক একটা। স্নিগ্ধার কথায় ওর থুতনি ধরে বুক থেকে ওপরে মুখ ওঠালো আবরার। স্নিগ্ধার চোখে চোখ রেখে জবাব দিল, আমি চরিত্রহীন নই। আমি সাইকো, উন্মাদ, পাগল, শুধুমাত্র তোমার প্রেমে। রাগে গর্জে ওঠে স্নিগ্ধা। মুখ খিচে কিছু বলতে নেওয়ার আগে পাশ থেকে আবরারের ফোন বেজে উঠল। এবার স্নিগ্ধাকে এক হাতে ধরে অন্য হাত দিয়ে ফোন তুলল আবরার। স্নিগ্ধার বাবার নম্বর স্ক্রিনে দেখে স্নিগ্ধার দিকে একবার তাকালো। স্নিগ্ধা নিজের গা থেকে আবরারের হাত ছাড়াতে ব্যস্ত। চুপচাপ স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে উঠে বারান্দার দিকে এগোলো আবরার। বিষয়টা বেশ অদ্ভুত ঠেকল স্নিগ্ধার কাছে। কে ফোন করেছে যে এভাবে উঠে গেল? পর মুহূর্তে ভাবল, ধুর, যে ফোন করুক তাতে আমার কি। হ্যালো সাহেব, বলুন। আবরারের কথায় মজিদ নম্রভাবে বলে ওঠে, দুঃখিত সাহেব, এত রাতে আপনাকে ফোন করে বিরক্ত করলাম। মুখের ভঙ্গি পাল্টালো না আবরারের। বলল, সমস্যা নেই, কিছু বলবেন? জবাবে মজিদ আস্তে করে বলল, হ্যাঁ মানে সাহেব, আমার মেয়েটা কেমন আছে? আবরার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ভালো। চুপ মেরে গেল মজিদ। খানিক বাদে গলায় কিছুটা দৃঢ়তা নিয়ে বলল, সাহেব, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন। বাম কান থেকে ফোন নামিয়ে ডান কানে ধরল আবরার। স্বাভাবিক গলায় উত্তর দিল, বলুন। মজিদ এবার বেশ জোর ধ্বনি নিয়ে বলল, আসলে সাহেব, কাল তো আপনাদের বিয়ের 3 দিন পূরণ হবে। তো আমাদের এখানে নিয়ম আছে, 3 দিনের মাথায় মেয়ে জামাইকে শ্বশুরবাড়িতে আসতে হয়। আপনি যদি একবার তাকে নিয়ে আসতেন। আবরার ভ্রুকুচকে বলল, আর যদি এই নিয়ম পালন না হয় তো? মুখ কালো হয়ে এলো মজিদের। তবুও আবরারকে রাজি করাতে মৃদু গলায় জবাব দিল, সাহেব, এতে আপনাদের সংসারের কল্যাণ হবে। উত্তরে কিছুক্ষণ চুপ থাকলো আবরার। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, দেখছি। মজিদকে আর কথা বাড়াতে দিল না। লাইন কাটলো তাৎক্ষণিক। রুমে এলো। স্নিগ্ধা বিছানায় পা দুলিয়ে বসে সন্দিহান চোখে দেখছে তাকে। আবরারও তাকালো ভ্রু বাঁকিয়ে। এভাবে কি দেখছো? স্নিগ্ধার উত্তর, আপনাকে। এগিয়ে এলো আবরার। মৃদু হেসে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। আমিও তো তাই চাই, তুমি আমাকে দেখো আর আমি তোমাকে। আবরারের ঝুঁকে আসায় মাথাটাকে পিছিয়ে নিল স্নিগ্ধা। ক্ষিপ্তভাবে বলল, ফালতু কথা ছাড়াই কিছুই জানেন না আপনি? আপনাকে দেখে অবাক লাগে আমার। মানুষ এতটা খারাপ হয়? মানে? ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো আবরার। স্নিগ্ধা ভ্রু নাচিয়ে বলল, মানে? এত ফিস করে কার সাথে কথা বলছিলেন আমি বুঝি না। আবরার অবাক হওয়ার ভান করে বলল, তাই তুমি বোঝো? তা কি বুঝেছ তুমি? স্নিগ্ধা উদ্বেগহীন গলা জবাব দেয়, নিশ্চয়ই কোনো মেয়ে ছিল। আপনি দুর্দান্ত পর্যায়ের মেয়েবাজ লোক কি না? কথাটা শব্দ করে হেসে উঠল আবরার। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মেয়ে হলেও বা তাতে তোমার কি? স্নিগ্ধা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার কি? কিছুই না। ছোট করে নিঃশ্বাস ফেলল আবরার। বলল, তবে সত্যি বলতে কোনো মেয়ে নয়, ফোনটা তোমার বাবার এসেছিল। বাবার কথা শুনতে চকচক করে উঠল স্নিগ্ধার মুখ চোখ। উত্তেজিত হয়ে বলল, বাবা? কি বলল বাবা? কেমন আছে ওরা? আবরার শান্তভাবে বলল, ভালো। স্নিগ্ধা উৎসুক হয়ে জিজ্ঞেস করে, আর কি বলল? এবারও স্বাভাবিকভাবে আবরার বলে ওঠে, কাল আমাদের যেতে বলল তোমাদের বাড়িতে।
স্নিগ্ধা উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করল, যাব আমরা? আবরার শার্টের বোতাম খুলতে খুলতে জবাব দিল, না। চট করে উঠে দাঁড়ালো স্নিগ্ধা। বড় বড় চোখ করে বলে উঠল, কেন যাব না আমরা? শুরু চোখে তাকালো আবরার, বলল, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? চট করে চোখ নামিয়ে নিল স্নিগ্ধা। বুঝতে পারল এভাবে লাভ হবে না, তাই মুখে কাঁদো কাঁদো ভাব এনে বলল, প্লিজ আমাকে নিয়ে চলুন, একদিনের জন্য হলেও প্লিজ। স্নিগ্ধার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আবরার। জিভ নিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তুমি যেতে চাও? খুব জোরে দুবার মাথা ঝাঁকালো স্নিগ্ধা, যার অর্থ সে যেতে চায়। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে আবরার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে থাকা স্নিগ্ধার প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাত ঘড়ি খুলতে খুলতে জবাব দিল, বেশ, তোমাকে আমি নিয়ে যাব, তবে একটা শর্তে। এগিয়ে এলো স্নিগ্ধা। সন্দেহীভাবে তাকে বলে, কি শর্ত? স্নিগ্ধার সামনে থেকে সরে এসে বিছানার উপর পা দিলিয়ে বসলো আবরার। হাতের ফোন রেখে চুলগুলোকে ওপরের দিকে ঠেলে দিল। উত্তর না পাওয়ায় ধৈর্য হারিয়ে ওর দিকে এগিয়ে এলো স্নিগ্ধা। বলুন, কি শর্ত? আগে বলতে হবে তুমি রাজি কিনা। আশ্চর্য, না শুনে বলবো কি করে? উত্তর আগে চাই আমার। ক্ষিপ্ত দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। এত ঢং দেখে মেজাজ ভীষণ রকম খারাপ হচ্ছে। শরীরের শিরায় শিরায় রাগ ক্রোধ সব দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছাতেই পারে, তাহলে কেল্লা ফতে। আর এই লোকের মুখও দর্শন করবে না সে। তাই নিজের স্বার্থে এখন এই শর্ত মেনে নেওয়াই উপযুক্ত হবে। স্নিগ্ধার মুখের সামনে দু আঙ্গুলে নাচিয়ে চুটকি বাজালো আবরার। তাৎক্ষণিক ধ্যান ভাঙল স্নিগ্ধার। আবরার ভ্রু নাচিয়ে বলল, কি ভাবছ? রাজি কিনা বললে না তো? থতমত খেল স্নিগ্ধা। একদমে বলল, রাজি রাজি, বলুন। এবার এক হাত দিয়ে স্নিগ্ধার কোমর জড়িয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আবরার। আস্তে করে মৃদু গলায় বলল, শর্ত এটাই, আজ রাতে তোমাকে ভালোবাসতে দিতে হবে।